হাই, আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু আলোচনা করব জিওগ্রাফি নিয়ে। জিওগ্রাফি তোমাদের সোনারপুর বিদ্যাপীঠে পর্ষদের টেস্ট পেপার থেকে সোনারপুর বিদ্যাপীঠের এখান থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তার সঙ্গে সঙ্গে তোমরা এই ভিডিওতে এমন কিছু ইনফরমেশন জানতে পারবে যেটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাই ভিডিওটি স্কিপটা করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নেবে। আর একটা কথা বলে রাখি, এই যে তোমাদের সোনারপুর বিদ্যাপীঠ জিওগ্রাফি থেকে এই সেটটা কিন্তু 2 নম্বরের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট বলতে এই কোশ্চেনগুলো এই সেটটা মূলত আসার মতো একটা সেট। কারণ আমি দেখলাম অ্যানালাইসিস করে তোমাদের 2017 থেকে 2024 পর্যন্ত বিগত এক্সামগুলিতে এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট হয়নি বলতে এই কোশ্চেনগুলো আসেইনি। আর যেই কোশ্চেনগুলো একবার এসে গেছে সেগুলো কিন্তু তোমাদের 2 নম্বরের এবং 3 নম্বরের কোশ্চেন কিন্তু রিপিট করেনি। তাই এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেট। অবশ্যই কিন্তু তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর তোমাদের ভিডিওর শেষে আমি কিন্তু অনেকগুলো কথা বলবো যেগুলো তোমাদের এক্সামে কিন্তু খুবই হেল্প হবে। তাই ভিডিওটি স্কিপটা করে সম্পূর্ণ ওয়াচ করো আর তার সঙ্গে সঙ্গে খাতায় নোট ডাউন করতে থাকো। চলো, আর একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত হিস্ট্রির ওই বেস্ট 30 কোশ্চেন দেখোনি 2 নম্বরে, তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। ওই তোমাদের 30 বলতে 30টা থেকে কিন্তু তোমরা 10টা প্লাস কোশ্চেন কিন্তু পাবে, এটা আমার গ্যারেন্টি। আমি গ্যারেন্টি দিয়ে বলছি ওটা পাবে। তাই তোমরা কিন্তু গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নেবে। না দেখলে তোমাদেরই কিন্তু ক্ষতি, কারণ ওই কোশ্চেনগুলো অনেক অ্যানালাইসিস করে কিন্তু আমি করেছি। চলো শুরু করা যাক। ফার্স্টে তোমরা কিন্তু তোমাদের জিওগ্রাফি থেকে নাম্বার ডিভিশনটা দেখে নাও। 2 নম্বরের যেভাবে নাম্বার ডিভিশনটা থাকে সেটা কিন্তু দেখে নাও। তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি থেকে থাকবে মোট 4টি কোশ্চেন করতে হবে, দুটো। মোট 4 নাম্বার পাচ্ছ এখান থেকে ফিজিক্যাল জিওগ্রাফি বলতে তোমাদের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 থেকে। এবং এনভায়রনমেন্টাল জিওগ্রাফি যেটা আছে চ্যাপ্টার 4, ওইখান থেকে কিন্তু তোমাদের করতে হবে একটি, দেওয়া থাকবে 2টি কোশ্চেন। তাহলে এই নিয়ে তোমাদের হয়ে গেল, ওইদিকে তোমার 4 আর এদিকে 2, 6 নম্বর হয়ে গেল। আর এখানে রিজিওনাল জিওগ্রাফি যেটা আছে আঞ্চলিক ভূগোল, এখান থেকে থাকবে 4টি, করতে হবে 2টো। ঠিক আছে, তাহলে তোমাদের 6 আর 4 10 নম্বর হয়ে গেল। আর শেষে মানে তোমাদের লাস্ট চ্যাপ্টার যেটা স্যাটেলাইট ইমেজারি অ্যান্ড টোপোগ্রাফিক্যাল ম্যাপ যেটা আছে সেখান থেকে থাকবে 2টো, থাকবে করতে হবে একটা। এই নিয়ে তোমাদের কিন্তু মোট 12 নাম্বার, 12 নাম্বার থাকবে। কিন্তু 12 নাম্বারের জন্য তোমরা পাবে মোট 12টা কোশ্চেন পাবে, করতে হবে তোমাদের 6টা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের নম্বর ডিভিশন। যেভাবে নম্বর ডিভিশন আছে সেই ওয়াইজ কোশ্চেনগুলো বলছি, সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে। চলো শুরু করা যাক। চলো, 1 নম্বর কোশ্চেন কি বলছে, অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? এই কোশ্চেনটা কিন্তু বিগত 6 বছর তোমাদের আসেনি। 2017 থেকে 2024 পর্যন্ত 2 নম্বরের হিসেবে কিন্তু এই কোশ্চেনটা আসেনি, অবরোহণ প্রক্রিয়া কাকে বলে। তাই অ্যান্সারটা খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। অবরোহণ প্রক্রিয়া বা ডিগ্রেডেশন কথার অর্থ হলো কোনো ভূমিরূপের উচ্চতা হ্রাস পাওয়া। বহির্জাত শক্তির প্রভাবে ভূমিভাগের উচ্চতা যখন হ্রাস পেতে থাকে, এটা হ্রাস পেতে থাকে, অর্থাৎ উচ্চভূমি কী হয়, ধীরে ধীরে ক্ষয় পেয়ে ক্রমশ অবনমিত হতে থাকে, তখন তাকে কিন্তু অবরোহণ বলে। এটা একটু স্পেলিং মিস্টেক আছে, কারেকশন করে নেবে। অবরোহণ বলে ওটা, অবরোহণ বলে। যেমন কি ক্ষয়জাত পর্বত আর গিরিখাত, তাহলে কি হবে, ভূমির উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেয়ে ক্ষয় হবে, সেটাই কিন্তু অবরোহণ প্রক্রিয়া। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে অ্যালবেডো কি, এটাও কিন্তু আসেনি, তাই এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই সেটটাই পুরোটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেট, তাই এই সেটটা পুরোটা করতে থাকো। না, আগত সৌরশক্তিকে 100% ধরলে 66% ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হয় ও বাকি 34% কী হয়, বিভিন্ন মাধ্যম দ্বারা, মেঘ দ্বারা মহাকাশে বিচ্ছুরিত হয়ে ভূপৃষ্ঠ দ্বারা কী হয়, প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে পুনরায় কী হয়, মহাশূন্যে ফিরে যায়। এটি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না বলে এটি হলো নিষ্ক্রিয় সৌরতা। একেই কিন্তু পৃথিবীর অ্যালবেডো বলে। 2 নম্বর কোশ্চেন, ধোঁয়াশা বলতে কী বোঝো? এটাও আগে আসেনি, তাই খুবই গুরুত্বপূর্ণ। শীতকালে সন্ধ্যাবেলায় বা ভোরবেলায় বায়ুমণ্ডলের ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে এক বিষ বাষ্প সৃষ্টি হয়, যা ভূপৃষ্ঠের ওপরে কী হয়, অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতাকে নষ্ট করে দেয়। এরই নাম কিন্তু ধোঁয়াশা। তাই ধোঁয়াশা কীভাবে সৃষ্টি হয়, ধোঁয়া এবং কুয়াশা মিলিত হয়ে কিন্তু ধোঁয়াশার সৃষ্টি করে। উদাহরণ হিসেবে বলতে পারি, যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল আছে বা এলাকা আছে সেই সমস্ত এলাকায় কিন্তু এই ধোঁয়াশা প্রচুর পরিমাণে দেখা যায়, যেমন দিল্লি, কলকাতা, সাংহাই, বেজিং, হ্যাঁ, এই সমস্ত শহরে কিন্তু ধোঁয়াশার প্রকোপ খুব বেশি। অথবা দিয়ে দিয়েছে তোমাদের সিজিকি কাকে বলে?
তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেটা দেখলাম অ্যাপোজি জোয়ার কাকে বলে এসছে বা অ্যাপোজিয়ান কাকে বলে এসছে, আর তার সঙ্গে তোমাদের পেরিজিয়ান এসছে, কিন্তু সিচিকি কাকে বলে এখনও পর্যন্ত আসেনি। তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সার বলেছে জ্যোতির্বিজ্ঞান অনুসারে সূর্য, চাঁদ ও পৃথিবী নিজেদের কক্ষপথে পরিক্রমণ করতে করতে যখন চাঁদের কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করে, তখন সেই অবস্থানকে কিন্তু সিজিকি বলা হয়। সিজিকি অবস্থান দুটি উপবিভাগে বিভক্ত, যথা হচ্ছে সংযোগ ও প্রতিযোগ অবস্থান। 3 নম্বর কোশ্চেন, বিষাক্ত বজ্র বলতে কী বোঝো? এটা এসছে প্রিভিয়াস ইয়ারে। বিষাক্ত বজ্র হলো, এর পরিবর্তে কিন্তু বিষাক্ত বজ্রের থেকে কিন্তু আমার মনে হয় তোমাদের যে ইলেকট্রনিক্স বজ্র বা ই বজ্র কাকে বলে, এটা বেশি ইম্পর্টেন্ট। বিষাক্ত বজ্র কাকে বলে? না, বিষাক্ত বজ্র হলো এমন বজ্র পদার্থ যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি শ্বাস নেওয়া, গিলে ফেলা বা ত্বকের মাধ্যমে শোষিত হয়ে ক্ষতি করতে পারে। বিষাক্ত বজ্র ভূগর্ভস্থ জলকে বিষাক্ত করে এবং আশেপাশের প্রাণীদের অসুস্থ করে তোলে। বিষাক্ত বজ্রের উদাহরণ দেবে কিছু, কি ইলেকট্রনিক্স বজ্র, ব্যাটারি, পেইন্ট, এইগুলো কিন্তু বিষাক্ত বজ্র। বা ওষুধের অবশিষ্টাংশ, যে সমস্ত স্যালাইন বোতল বলো বা সিরিঞ্জ বলো, এইগুলো কিন্তু বিষাক্ত বজ্র। অথবা দিয়েছে ভার্মি কম্পোস্টিং বলতে কী বোঝো? এটা কিন্তু 3 নম্বরের এসছে ভার্মি কম্পোস্টিং, কিন্তু 2 নম্বরের আসেনি। অ্যান্সার কি বলছে? না, কেঁচোর সাহায্যে জৈব বজ্রকে জৈব সারে রূপান্তর করার প্রক্রিয়াকে ভার্মি কম্পোস্টিং বলে। এটি রূপান্তর করার প্রক্রিয়াকে ভার্মি কম্পোস্টিং বলে। এটি একটি জৈব প্রযুক্তিগত পদ্ধতি। ভার্মি কম্পোস্টিংয়ের মাধ্যমে উৎপন্ন সারকে কিন্তু ভার্মি কম্পোস্ট বলা হয়। ভার্মি কম্পোস্টের কিছু সুবিধা আছে। কি কি সেই সুবিধা? না, ভার্মি কম্পোস্টিংয়ের মাধ্যমে উৎপন্ন সারে অন্যান্য অজৈব সারের তুলনায় বেশি পুষ্টি থাকে। 2 নম্বর, মাটিকে বায়ু চলাচল করতে সাহায্য করে কিছু। 3 নম্বর, মাটিকে পুষ্টি যোগ করে এবং কি হয় না, ফসলের উৎপাদন বাড়ায়। 4 নম্বর কোশ্চেন, খাদার কাকে বলে? এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনটা আসেনি। তোমাদের ইনসেলবার্জ এসছে, তারপরে জিউগেন এসছে, কিন্তু খাদার কাকে বলে আসেনি। অ্যান্সার দেখো, না, নদীর উভয় তীরের নতুন প্লাবন ভূমিতে, অর্থাৎ নদীর কাছাকাছি অঞ্চলে যে নতুন পলি দেখা যায় তাকে কিন্তু খাদার বলে। খাদারে দুটো বৈশিষ্ট্য দেবে। না, বন্যার ফলে প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় বলে খাদার খুব উর্বর হয়, আর এতে পলির ভাগ বেশি থাকে। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, ভারতের অভ্যন্তরে অবস্থিত দুটি মিষ্টি জলের হ্রদের নাম লেখো। এটাও আসেনি। ভারতের দুটি মিষ্টি জলের হ্রদের নাম হলো উলার হ্রদ এবং হচ্ছে মানস সরোবর হ্রদ। আরেকটা কথা মাথায় রাখবে, তোমাদের কিন্তু যে কোশ্চেনগুলো হয়ে গেছে বিগত বছরগুলিতে এসছে, সেই কোশ্চেনগুলো কিন্তু আসার চান্স না বললেই কিন্তু চলে। কারণ বিগত কোশ্চেন কিছু কিন্তু রিপিট হয়নি। সে এক আধটা আছে হয়তো কোশ্চেন রিপিট হয়েছে, না হলে কিন্তু প্রায় রিপিটই হয়নি। তাই বিগত যে সমস্ত কোশ্চেনগুলো আছে ওগুলোকে বাদ দিয়ে করার চেষ্টা করবে। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী? গত বছরই এসছে বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও, কিন্তু উদ্দেশ্য আসেনি। যেটা দিয়েছে সেটা আসেনি, কিন্তু তার পারিপার্শ্বিক যে সমস্ত কোশ্চেন হয়, তেমন গুরুত্ব দিয়েছে, তাহলে কাকে বলে আসেনি, কাকে বলে আসতে পারে। হ্যাঁ, কিন্তু উদ্দেশ্য দিয়েছে মানে উদ্দেশ্য কিন্তু এবছর আর আসবে না। গত বছর কি দিয়েছে? সংজ্ঞা দিয়েছে। এবছর কিন্তু সংজ্ঞা আসবে না, উদ্দেশ্য আসবে। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী? না, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্য হলো, না, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার অধীনে নদীর ওপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয় এবং এর ফলে কী হবে, বহুবিধ উদ্দেশ্য সাধিত হয়। যেমন কি 1 নম্বর, সারা বছর জলসেচের সুযোগ। নদী উপত্যকা পরিকল্পনার মাধ্যমে জলাধার থেকে খাল কেটে সংলগ্ন অঞ্চলে সারা বছর জলসেচ করা হয়। তার জন্য কিন্তু তোমার নদী পরিকল্পনা করা হয়, বহুমুখী নদী পরিকল্পনা। আর কি, বন্যা নিয়ন্ত্রণ, বর্ষার অতিরিক্ত জলাধারে কী হয়, সঞ্চয় করে রাখা হয়, ফলে নদী উপত্যকায় বন্যা নিয়ন্ত্রণ করা যায়। আরও হয়, আরও কী কী না, খরার সময়ে সেচের বন্দোবস্তের জন্য, হ্যাঁ, ভেড়িতে জল প্রদানের জন্য, এগুলোও কিন্তু তোমার বহুমুখী পরিকল্পনার উদ্দেশ্য। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? এই কোশ্চেনটা কিন্তু আসেনি। শিকড় আলগা শিল্প কাকে বলে এসছে, কিন্তু পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন, এটা কিন্তু আসেনি। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সার, প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত খনিজ তেলকে কেন্দ্র করে উন্নত প্রযুক্তির সাহায্যে গড়ে ওঠা পেট্রো রসায়ন শিল্প হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য সর্ববৃহৎ অত্যাধুনিক শিল্প। বর্তমানে চাহিদা, গুরুত্ব ও বৈচিত্র্যে বিচারে এই শিল্পকে কিন্তু বাদ দিয়ে আধুনিক শিল্প সভ্যতার কথা ভাবাই যায় না। কারণ অনুসারী শিল্প, অন্য শিল্পের উপকরণ, বহু শিল্পের ধ্বংস, সমস্ত অনুসারী শিল্পকে নিয়ে কিন্তু পেট্রো রসায়ন শিল্প একত্রে বৃহদায়তন দানবের ন্যায় বিশাল শিল্পাঞ্চলে কী হয়, পরিণত হয়।
বহু শিল্পকে উপকরণ সরবরাহ এবং বহু শিল্পকে গ্রাস করার জন্য পেট্রোরসায়ন শিল্পকে কিন্তু আধুনিক শিল্পের দানব বলা হয়। 6 নম্বর কোশ্চেন তোমাদের স্যাটেলাইট ইমেজারি থেকে, এটা নিষ্ক্রিয় সেন্সার কাকে বলে? এর আগে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে সেগুলো যদি আমি একটু বলি, সেগুলো বললে তোমরা দেখতে পাবে বিগত বছরগুলিতে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো থেকে, যেমন হচ্ছে সেন্সর বলতে কী বোঝো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার, এগুলো কিন্তু এসছে। 3 নম্বরের এসছে আর 2 নম্বরের এসছে, কিন্তু এই সেন্সর, নিষ্ক্রিয় সেন্সর বা তোমার অ্যাক্টিভ সক্রিয় সেন্সর, এই ধরনের কোশ্চেন কিন্তু আসেনি। তাই এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে এফসিসি কি, মানে ফলস কালার কম্পোজিট, যেটা ফলস কালার কম্পোজিটও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? না, এই সেন্সরগুলি দিনের বেলা বস্তুর ওপর পতিত সূর্যালোকের প্রতিফলনের সাহায্যে বস্তুর তড়িৎ চুম্বকীয় বিকিরণ গ্রহণ করে প্রকৃতি গঠন করে, মানে প্রতিকৃতি কিন্তু গঠন করে, যেমন কি ফটোগ্রাফিক ক্যামেরা। এরা কিন্তু কি করে না, সূর্যের আলোয় কিন্তু আলোর উপর নির্ভর করে কিন্তু বস্তুটার যে সমস্ত ইনফরমেশন সেটা নেয়, নিজস্ব কোনো আলো নেই। তাই এরা এরা কিন্তু নিষ্ক্রিয় সেন্সার। সক্রিয় সেন্সার যদি হতো সে উভয়ভাবেই কাজ করতে পারতো, দিনের বেলাতে কাজ করতো আর রাতের বেলাতেও নিজের আলো পাঠিয়ে কিন্তু বস্তুটার প্রতিচ্ছবি নিতে পারতো। কিন্তু যেহেতু নিষ্ক্রিয় সেহেতু কিন্তু দিনের বেলাতেই কেবলমাত্র ছবি তুলতে পারবে। অথবা দিয়ে যে কোশ্চেনটা বলছে ফলস কালার কম্পোজিট, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, লাস্ট চ্যাপ্টার থেকে তোমাদের। উপগ্রহ চিত্র প্রস্তুত করার সময় লক্ষ্য বস্তুর প্রকৃত রঙের বহিঃপ্রকাশ না করে যদি অন্য রং দ্বারা প্রকাশ করা হয় তবে তাকে কিন্তু ছদ্ম রং বা এফসিসি বা ফলস কালার কম্পোজিট বলা হয়। উদাহরণ কিনা, যেমন IRS-1A স্যাটেলাইটের ব্যান্ড ও এফসিসিগুলির হলো পর্যায়ক্রমে নিম্নরূপ। এফসিসি বলতে ফলস কালার। ফলস কালার কীরকমভাবে ব্যবহার করা হয় না, সবুজ রঙের পরিবর্তে এখানে নীল কালার ব্যবহার হবে, লাল কালারের পরিবর্তে সবুজ কালার ব্যবহার হবে, আর অবলোহিত কালারের পরিবর্তে কিন্তু লাল কালার ব্যবহার হবে। এটাই কিন্তু ফলস কালার কম্পোজিট। এই ছিল তোমাদের 198 পেজে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলে দিচ্ছি। এই কোশ্চেনগুলো একদম স্কিপ করবে না, এইগুলো কিন্তু ভালো করে খাতায় নোট ডাউন করে অবশ্যই সেরে নেবে। তোমরা কিন্তু তাহলে জেনে গেলে যে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট থাকছে। তাই এই কোশ্চেনগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর এই কোশ্চেনগুলো থেকে কিন্তু আসবে। তাই অবশ্যই এগুলো রেডি করবে। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনও পর্যন্ত হিস্ট্রি বেস্ট 30 কোশ্চেন 2 নম্বরে দেখোনি, তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের 130টি ইতিহাস থেকে কিন্তু শর্ট কোশ্চেন দেওয়া আছে, সেটাও কিন্তু দেখে নেবে। ওইখান থেকেও কিন্তু তোমরা 20টার মতো কমন পেয়ে যাবে। চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি ভূগোলের সাজেশন যদি পেতে চাও 3 নম্বরের এবং 2 নম্বরের, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও। আর সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রদান করো। চলো আজকে এই পর্যন্ত থাকলো, মন দিয়ে পড়াশোনা।